দ্য স্টোরি টেলার অয়নে আপনাদের সকলকে স্বাগত জানাই। দ্য স্টোরি টেলার অয়ন আপনাদের জন্য নিয়ে আসি বিভিন্ন উপন্যাসিকের উপন্যাসসমূহ শ্রুতিপাঠ্য আকারে। আমার এই চ্যানেলে আমি ইতিমধ্যে নিয়ে এসেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত চৈত্রহীন উপন্যাস, হুমায়ুন আহমেদ রচিত হিমু উপন্যাস এবং শৈলেশ দে রচিত আমি সুভাষ বলছি উপন্যাসটি। এই উপন্যাসটি লেখক 3টি খণ্ডে উপস্থাপন করেছেন, যার মধ্যে প্রথম 2টি খণ্ড ইতিমধ্যে আমি আমার চ্যানেলে প্লেলিস্ট আকারে রেখেছি। এখন আমি আপনাদের পড়ে শোনাচ্ছি আমি সুভাষ বলছি উপন্যাসের 3য় খণ্ডটি। এই খণ্ডটিও আমি আমার চ্যানেলে প্লেলিস্ট আকারেই উপস্থাপন করছি। এই পর্বগুলি শোনার জন্য শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লেলিস্ট সেকশানে গেলে প্রত্যেকটি প্লেলিস্ট আপনারা দেখতে পাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সঙ্গে রাখবেন। আজ আমি আপনাদের পড়ে শোনাবো শৈলেশ দে রচিত আমি সুভাষ বলছি উপন্যাসের 3য় খণ্ডের পরবর্তী অংশ। বিপ্লবী মহানায়ক রাসবিহারী বসু। ভাবতে ভাবতে এক নিমেষে অনেকগুলো দিন পিছিয়ে গেলেন সুভাষ। কি অবিশ্বাস্য ইতিহাসই একদিন সৃষ্টি করেছিলেন এই মহানায়ক। রাসবিহারী বসু 1912 সাল থেকে 1915 সাল পর্যন্ত ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের গোটা ইতিহাসটাই যেন রাসবিহারীর কাহিনীতে ভরা। কত কাহিনী, মিছিলের মতো সারি সারি কত ঘটনা। 1912 সালে দিল্লিতে বড়লাট লর্ড হার্ডিঞ্জের ওপর বোমা নিক্ষেপ, তারপর সারা ভারতব্যাপী সেনা বিদ্রোহের আয়োজন। ভুলতে চাইলে কি তাকে ভোলা যায়? ধরা পড়ে ফাঁসি মঞ্চে প্রাণ দিলেন বসন্ত বিশ্বাস, আমির চাঁদ, বাল মুকুন্দ এবং অবোধ বিহারী। তারপর একে একে কর্তার সিং, পিংলে, হরনাম সিং, জগৎ সিং, সুরাইন সিং, উত্তম সিং, ইসার সিং, বীর সিং, রঙ্গ সিং, রুর সিং, বলবন্ত সিং, মৌলভী হাফিজ, আবদুল্লাহ, অরুর সিং, বাবুরাম প্রমুখ শহীদবৃন্দ। সবাইকে সেদিন প্রাণ দিতে হয়েছিল ফাঁসির রজ্জুতে। ধরা গেল না সেই কর্মকাণ্ডের প্রধান নায়ক রাসবিহারীকে। ইংরেজ সরকারের বিচারে তাঁর মাথার দাম ধার্য করা হলো 1 লক্ষ টাকা। এত সতর্কতা সত্ত্বেও শাসকদের চোখে ধুলো দিয়ে রাসবিহারী ততদিনে পৌঁছে গেছেন জাপানে। সেই থেকে তিনি জাপানেই রয়েছেন বরাবর। সেই মহানায়কের ডাক, সুভাষ তুমি এসো, আমি অসুস্থ বৃদ্ধ, তুমি এসে সমস্ত দায়িত্ব বুঝে নিয়ে আমাকে এই দুঃসহ অবস্থা থেকে মুক্তি দাও। এ কি সম্ভব? সত্যিকার বিপ্লবী নইলে কেউ কখনো পারে নিজের গড়া জিনিসকে এভাবে অন্যের হাতে তুলে দিতে? সংসারে এ মুহূর্তের তুলনা কোথায়? 10ই মে 1943 সাল। ভাবনায় চিন্তায় ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছেন সুভাষ। একে একে 5 দিন কেটে গেল, কিন্তু কোথায় জাপ ইম্পেরিয়াল জেনারেল হেডকোয়ার্টার্স প্রেরিত সেই নির্দিষ্ট বিমান? কী ব্যাপার? কেন এমন হলো? কতদিন আর এভাবে সাবান বন্দরে চুপচাপ বসে থাকা যায়? একই ভাবনা ডানা মিলেছে সুভাষের পুরানো বন্ধু জাপ ভারত সংযোগ রক্ষাকারী সংস্থা হিকারি কিকানের অধিকর্তা কর্নেল ইয়ামামোতোর মনে। অহেতুক এতটা দেরি হবার কারণ কি? কী ব্যাপার? বারবার তিনি খবর পাঠিয়েছেন এই নিয়ে, কিন্তু টোকিওর সদর দপ্তরে সেই একই কথা, শিগগিরই বিমান পাঠাচ্ছি এখান থেকে, তোমরা প্রস্তুত থেকো। কিন্তু কোথায় বিমান? আজ 5 দিন হলো চন্দ্র বোস এসেছেন সাবান বন্দরে। আর কতকাল এভাবে অনিশ্চিত অবস্থার মধ্যে থাকা যায়? পশ্চিম আকাশে বিদায়ী সূর্যের অস্তরাগ। আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যার ধূসর ছায়া নেমে আসবে সুমাত্রা দ্বীপের অবস্থিত এই সাবান বন্দরে। সহসা কি দেখে অলস দৃষ্টিটা তীক্ষ্ণ হয়ে উঠল সুভাষের। একটা জীব এদিকেই যেন ছুটে আসছে রাশি রাশি ধুলো উড়িয়ে।
কী ব্যাপার, এই অসময়ে কে এমন করে ছুটে আসছে তাঁর এই বাংলো লক্ষ্য করে? গুড নিউজ, ইয়োর এক্সেলেন্সি চন্দ্র বোস। জিপ থেকে সহাস্যে নেমে এলেন কর্নেল ইয়ামামাতো। খবর এসে গেছে, কাল ভোরেই আমরা যাত্রা করছি এখান থেকে। আপনি প্রস্তুত থাকবেন। বুক থেকে যেন একটা পাষাণ ভার নেমে গেল সুভাষের। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে, আর ভাবনা নেই, এখন শুধু অপেক্ষা মাত্র। পরদিন ভোরেই সুভাষ রওনা দিলেন সূর্যোদয়ের দেশ জাপানের উদ্দেশ্যে। সঙ্গে রইলেন বার্লিন জীবনের বন্ধু সেই কর্নেল ইয়ামামাতো। স্বাভাবিক সময়ে হলে সোজাপথেই যাওয়া যেত, কিন্তু যুদ্ধ পরিস্থিতির জন্য যেতে হলো এখানে ওখানে যাত্রা বিরতি ঘটিয়ে অনেকটা পথে। প্রথম রাতটা কাটাতে হলো সুমাত্রার বিখ্যাত নৌঘাঁটি পেনাং বন্দরে। পরের রাত থাইল্যান্ড, তারপর ম্যানিলা থেকে তাইপে। পঞ্চম বা শেষের রাত্রি কাটাতে হলো হামামাতসুতে। পরদিন 16 মে ভোরবেলা টোকিও বিমানবন্দরে। বিমানবন্দর থেকে সোজা টোকিওর বিখ্যাত ইম্পেরিয়াল হোটেল। জাপানি ভাষ্যকারের ভাষায়, বিকজ অফ এ ডিলে ইন দ্য অ্যারাইভাল অফ দ্য প্লেন sent by the Imperial General Headquarters to pick him up, Bose had to stay here for 5 days. He eventually took off from Saban on the morning of 11 May. After spending one night successfully in Penang, Saigon, Manila, Taipei and Hamamatsu, he arrived to Tokyo on the morning of 16 May and proceeded directly to the Imperial Hotel. Thus, the stage was for Bose to emerge as the leader of the independence movement in East Asia. Netaji Subhas Chandra Bose, Tatsuo Hayashida, P-27। প্রায় একই সময়ে মহানায়ক রাসবিহারী বসু পাড়ি দিলেন সিঙ্গাপুর থেকে। সুভাষ এসেছেন। এ সময় তাঁর টোকিওতে উপস্থিত থাকাটা একান্তই প্রয়োজন। সুভাষ সম্বন্ধে তাঁর এই আকর্ষণ আজকের নয়। যদিও চাক্ষুষ পরিচয় নেই, তবু সেই 1937 সাল থেকে কতবার তিনি খবর পাঠিয়েছেন সুভাষের কাছে, তুমি একবার এসো সুভাষ। সাম্রাজ্যবাদী শক্তিকে বিতাড়িত করতে হলে শুধু ভেতর থেকে আঘাত করলেই চলবে না, আঘাত করতে হবে ভেতর এবং বাইরে দুদিক থেকেই। তারই প্রয়োজনে তোমার একবার এখানে আসা দরকার। সব কিছু বাধা বিঘ্ন অতিক্রম করে সেই সুভাষ আজ চলে এসেছেন জাপানের রাজধানী টোকিওতে। এ আনন্দ তিনি রাখবেন কোথায়? হি ইজ এ বর্ন লিডার। আই উইল বি গ্ল্যাড টু টার্ন দ্য লিডারশিপ ওভার টু মিস্টার সুভাষ চন্দ্র বোস। আওয়ার আলটিমেট goal is to win our independence. Since I have done my bit, I would like Mr. Chandra Bose to take over. He is young and bouncy. I bid P-28। দেখা হলো ইম্পেরিয়াল হোটেলে। সে এক অবিস্মরণীয় দৃশ্য। দুজনেই বিস্মিত, দুজনেই নির্বাক, দুজনের চোখে মুখে মুগ্ধ সম্ভ্রমের বিহ্বলতা। দুজনেই যেন কথা বলতে ভুলে গেছেন অভূতপূর্ব এক রহস্যের সন্ধান পেয়ে। প্রত্যক্ষদর্শী কর্নেল ইয়ামামোতোর ভাষায়, I was charged with the task of introducing them. When I ushered Mr. Bihari Bose into the room of Mr. Chandra Bose, they both of whom had dedicated themselves to the independence of their fatherland since their younger days, shook hands and embraced each other. The dramatic meeting apparently made their hearts rise up in their throats. They were so deeply moved that they could not talk. After a while, they began to talk like old friends in own language, and I felt I left them alone. Their meeting lasted for about an hour. After the meeting, Mr. Bihari Bose said to me, I feel quite relieved. I am leaving him for the present. Please let him stay in Tokyo as long as he likes. With that, he left. I had never seen them so happy.
আইবির P-28। ভাবনা এ নিয়ে কম ছিল না জাপানি কর্তৃপক্ষের। যেমন মহানায়ক রাসবিহারী তেমনি নেতাজি সুভাষ। স্বাধীনতার অক্লান্ত যোদ্ধা হিসেবে কেউ ওরা ছোট নন, দুজনেই বড়, দুজনেই মহান। এ নিয়ে পরে আবার ওদের মধ্যে কোনো রকম ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে না তো? ভুল ভাঙল অচিরেই। না, এসব এসব সংকীর্ণতা থেকে ওরা অনেক ঊর্ধ্বে। ওদের একমাত্র লক্ষ্য সংগ্রাম এবং স্বাধীনতা। সে সংগ্রাম কার নেতৃত্বে পরিচালিত হবে সেসব ক্ষুদ্র চিন্তা ওদের চেতনাকে আচ্ছন্ন করতে পারেনি কোনো দিনও। দেখতে দেখতেই কাজের মধ্যে ডুবে গেলেন সুভাষ। অহেতুক অনেক সময় নষ্ট হয়ে গেছে, আর দেরি নয়। দেখা করলেন জাপানি প্রধান সমরনায়ক সুগিয়ামার সঙ্গে, দেখা করলেন নৌ বিভাগের সর্বাধিনায়কের সঙ্গে, দেখা করলেন বৈদেশিক দপ্তরের প্রধান শিগিমিৎসুর সঙ্গে। বাকি শুধু যা প্রধানমন্ত্রী জেনারেল তোজোর সঙ্গে দেখা হওয়াটা একান্তই দরকার। কিন্তু এ কি, খবর শুনে প্রতিটি প্রাণী স্তম্ভিত। তোজো নাকি দেখা করতে অসম্মতি জ্ঞাপন করেছেন। যে কারণেই হোক সুভাষের সঙ্গে দেখা করতে তিনি রাজি নন। সুভাষ ran against a stone wall when he tried to meet Premier Tojo. Tojo refused to see him on the pretext of pressure of work. নেতাজি সুভাষ চন্দ্র বোস, তাৎসো হাইসিডা, P-29। সবাই অবাক। এ কি অদ্ভুত কথা! সুভাষ তাদের আমন্ত্রিত অতিথি। অনেক বিপদ কাটিয়ে, অনেক ঝুঁকি মাথায় নিয়ে তাঁকে আসতে হয়েছে বার্লিন থেকে। আর প্রধানমন্ত্রী জেনারেল তোজো কিনা তাঁর সঙ্গে দেখা করতে রাজি নন। এ যে বিশ্বাস করাও শক্ত। কেন তোজোর এই অদ্ভুত সিদ্ধান্ত? কি ব্যাপার? কোথায় এই রহস্যের উৎস? তবে কি ভারতবর্ষের এই সংগ্রাম প্রচেষ্টা সম্বন্ধে সহকর্মীদের মধ্যে কেউ তাকে কিছু ভুল বুঝিয়েছে? নাকি রাসবিহারী এবং মোহন সিংয়ের বিরোধকে কেন্দ্র করে এর ভবিষ্যৎ সম্বন্ধে কিছুটা সংশয় সৃষ্টি করেছে তাঁর মনে? নইলে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম সম্বন্ধে এতকাল যাঁর উৎসাহের অন্ত ছিল না, আজ হঠাৎ তাঁর এই বিরূপ মনোভাব কেন? সবচেয়ে বেশি ক্ষুব্ধ হলেন বার্লিন বন্ধু সেই কর্নেল ইয়ামামোতো। কোথায় বার্লিন আর কোথায় টোকিও? পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, দীর্ঘ 90 দিন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে কি করে যে সুভাষ এতটা পথ অতিক্রম করে এসেছেন সে কথা তো তোজোর অজানা নয়। তা সত্ত্বেও কেন তাঁর এই অনমনীয় সিদ্ধান্ত? না, অসম্ভব। কিছুতেই তাঁর এই অন্যায় সিদ্ধান্তকে মেনে নেওয়া চলে না। তার চাইতে পদত্যাগ করা বরং ঢের সম্মানের। যা ভাষ্যকার তাৎসু হাইসিদাস ভাষায়, ইয়ামামোতো, who took charge of liaison, was caught in a cleft stick and tendered his resignations. IB P-29। এবার উঠে পড়ে লাগলেন জাপ নায়কবৃন্দ। এ হয় না, হতে পারে না। যে করে হোক তোজোকে রাজি করাতেই হবে। দরকার হলে তার জন্য আরও চাপ সৃষ্টি করতে হবে। এটা যে কত বড় গুরুত্বপূর্ণ ব্যাপার তোজো তা বোঝেন না কেন? সহকর্মীদের অনুরোধে শেষ পর্যন্ত রাজি হলেন জেনারেল তোজো। ঠিক আছে, তাই হবে। 10ই জুন আমি দেখা করব মহামান্য চন্দ্র বোসের সঙ্গে। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে সুভাষ গিয়ে হাজির হলেন যা প্রধানমন্ত্রীর দপ্তরে। সারা মুখে তাঁর অনির্বচনীয় কমনীয়তা ও অসংকোচ দৃঢ়তা। জার্মানির ভাগ্য নিয়ন্তা হিটলারকে তিনি দেখেছেন ইতালির গ্রেট ডিক্টেটর মুসোলিনিকেও। এবার দেখবেন যা প্রধানমন্ত্রী জেনারেল তোজোকে। দেখা যাক তার পরিণতি কি দাঁড়ায়। চোখের পলক ফেলতেও বুঝি ভুলে গেলেন জেনারেল তোজো। সারা মুখে তাঁর মুগ্ধ সম্ভ্রমের বিহ্বলতা। কে চোখের সামনে দণ্ডায়মান, কে এই অসাধারণ মানুষটি। চোখে দিগন্ত সীমার মতো উন্মুক্ত স্বচ্ছ দৃষ্টি, বুকে দুর্বার সাহস। আপন দীপ্তিতে আপনিই যেন সে দীপ্যমান। বেশ বোঝা যায় এ মানুষ বরং ভাঙবে, তবু কোনো দিনই মচকাবে না। দাঁড়িয়ে উঠে দুহাত বাড়িয়ে সাদর সম্ভাষণ জানালেন জেনারেল তোজো। যেন সুভাষ তাঁর কতকালের চেনা, কত আপনজন। শুধু তাই নয়, কথাবার্তার ফাঁকে ফাঁকে একই অনুরোধ তিনি জানাতে লাগলেন বারবার। হিজ এক্সেলেন্সি চন্দ্র বোসের জন্য তাঁর দরজা সবসময়ই খোলা।
যখন খুশি তিনি আসতে পারেন তাঁর এখানে। আবার কবে দেখা হওয়া সম্ভব দুজনের মধ্যে? ঠিক 4 দিন পরে 14ই জুন দেখা করাটা সম্ভব হবে কি? সবাই অবাক। এ কি সেই জেনারেল তোজো যিনি সেদিন পর্যন্ত দেখা করতে অস্বীকার করেছিলেন চন্দ্র বোসের সঙ্গে? আশ্চর্য, দেখে বিশ্বাসই যেন হয় না। মনে হয় এ যেন অন্য কোনো তোজো, আমূল পরিবর্তিত কোনো ভিন্ন সত্তা। কিসের আকর্ষণে অমন কঠিন কঠোর মানুষটা বদলে গেলেন এমনি করে? কেন? সোনার কাঠির যেন সোনার কাঠির স্পর্শে? উত্তর দিয়েছেন ব্রিটিশ রাজনৈতিক ভাষ্যকার হিউটয়। বিপক্ষ শিবিরের লোক হয়েও মুক্তকণ্ঠে তিনি স্বীকার করেছেন এমন একটা অসাধারণ উৎসাহ, উদ্দীপনা, অসামান্য প্রাণশক্তি তার মধ্যে ছিল যে যারা একবার তাঁর সংস্পর্শে যেত তারাই তাঁর ব্যক্তিত্বে আচ্ছন্ন হয়ে পড়ত। তাঁর সান্নিধ্যে থাকলে আদর্শই যেন তখন সবার কাছে ধ্যান, জ্ঞান ও তপস্যা হয়ে দাঁড়ায়। তাঁর দৃষ্টি যেন সবার দৃষ্টি, তাঁর চিন্তায় যেন সবার চিন্তা। তাঁকে অদেয় কিছুই নেই। For most, the personality of the man was overwhelming. There was a genius of enthusiasm, of inspiration. Man found that when they were with him, only the cause mattered. Only the cause mattered. Only the cause mattered. They saw only through his eyes. Though the thoughts he gave them would deny him nothing. The Springing Tiger, Hug Toy, p. 177-178। 14ই জুন তারিখে আবার সুভাষ দেখা করলেন জেনারেল তোজোর সঙ্গে। মাতৃভূমির স্বাধীনতা অর্জনের জন্য অন্য রাষ্ট্রের সহায়তা নেওয়াটা নতুন কিছু নয়, এমন অনেকেই নিয়েছেন। মাৎসেনি, গ্যারিবল্ডি, ডি ভ্যালেরা, লেনিন, সানিয়াত সেন প্রমুখ কেউ তার ব্যতিক্রম নন। তাকেও আজ বিভিন্ন ব্যাপারে এমনি করেই সহায়তা নিতে হবে জাপানের কাছ থেকে। কিন্তু তার আগে খুঁটিনাটির প্রতিটি ব্যাপারে পরিষ্কার বোঝাপড়া করে নেওয়া প্রয়োজন। এ কাজে এতটুকুও ত্রুটি থাকলে চলবে না। একে একে সুভাষের সব দাবি মেনে নিলেন জেনারেল তোজো। সেই সঙ্গে জেনারেল জানালেন একটি বিশেষ আমন্ত্রণ যা জাপানের ইতিহাসে অভূতপূর্ব। পরশুদিন 16ই জুন ডায়েট পার্লামেন্টের অধিবেশন বসবে। হিজ এক্সেলেন্সি চন্দ্র বোসকে সেদিন সেখানে উপস্থিত থাকতে হবে বিশেষ অতিথি হিসেবে, কারণ সেদিনই সব কিছু ঘোষণা করা হবে সরকারিভাবে। কাজেও তাই করলেন প্রধানমন্ত্রী তোজো। ডায়েটের সেই অধিবেশনে মুক্ত কণ্ঠে তিনি ঘোষণা করলেন তাঁর সিদ্ধান্তের কথা। ভারত ভারতীয়দের জন্য সাম্রাজ্যবাদী ব্রিটিশ উভয় পক্ষেরই ঘৃণ্য শত্রু। সেই শত্রুকে ধ্বংস করার জন্য সংগ্রামে ভারতকে সহায়তা করতে জাপান সবসময়ই প্রস্তুত, এবং সেই সহযোগিতা হবে সম্পূর্ণ নিঃশর্ত। উই আর indignant about the fact that India is still under the relentless suppression of Britain and are in full sympathy with her desperate struggle for independence. We are determined to extend every possible assistance for the cause of India's independence. It is our belief that the day is not far off when India will enjoy freedom and prosperity after winning independence. কর্মব্যস্ত দিনগুলি ডানা মেলা পাখির মতোই যেন উড়ে যাচ্ছিল একে একে। 19শে জুন টোকিওতে এক সাংবাদিক সম্মেলন আহ্বান করলেন সুভাষ। প্রকাশ্যে এই তার প্রথম আত্মপ্রকাশ। প্রায় 60 জন সাংবাদিক সেদিন উপস্থিত ছিলেন সুভাষের সেই আহ্বানে। প্রথমেই সুভাষ ত্রুটি স্বীকার করে নিলেন তাঁর ভাষার জন্য। শত্রুর ভাষায় কথা বলতে হচ্ছে বলে আমি দুঃখিত, কিন্তু এক্ষেত্রে আমি নিরুপায়, কারণ জাপানি ভাষা আমার জানা নেই। প্রথম বিশ্বযুদ্ধে আমরা ব্রিটিশের কথায় বিশ্বাস করে প্রতারিত হয়েছিলাম। সেদিনই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আর কোনোদিনই আমরা তাদের মিষ্টি কথায় ভুলব না। গত 20 বছর ধরে আমরা সুযোগের প্রতীক্ষা করেছি। আজ সেই সুবর্ণ সুযোগ উপস্থিত। এ সুযোগ আমরা কোনো রকমই
প্রথম বিশ্বযুদ্ধে আমরা ব্রিটিশের কথায় বিশ্বাস করে প্রতারিত হয়েছিলাম। সেদিনই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আর কোনোদিনই আমরা তাদের মিষ্টি কথায় ভুলব না। গত 20 বছর ধরে আমরা সুযোগের প্রতীক্ষা করেছি। আজ সেই সুবর্ণ সুযোগ উপস্থিত। এ সুযোগ আমরা কোনো রকমেই হেলায় হারাতে রাজি নই। কেবলমাত্র নিজের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জন করতে হবে এবং বহু মূল্যে অর্জিত সেই স্বাধীনতাকে রক্ষা করতে হলে সব সময় আমাদের প্রচুর ত্যাগ ও আত্মদানের জন্য প্রস্তুত থাকতে হবে। উই উড however get our freedom only by shedding our own blood. We will be able to preserve our freedom only if we get it through our own sacrifice and toil. এবারের এই যুদ্ধে উপযুক্ত ভূমিকা আমাদের নিতেই হবে। শত্রু তরবারির জবাব তরবারি দিয়েই দিতে হবে। এতদিনকার নিরস্ত্র সংগ্রামকে সশস্ত্র সংগ্রামে পরিণত করতে হবে। এখানেই গান্ধীজির সঙ্গে সুভাষের তফাৎ মল্লিকা। গান্ধীজির বক্তব্য হিংসা নয়, বিদ্বেষ নয়, শুধু ভালোবাসা। এই ভালোবাসা দিয়েই আমি ইংরেজের হৃদয় পরিবর্তন করে স্বাধীনতা এনে দেব। সুভাষের অভিমত, সাপ মারতে হলে লাঠির দরকার, মনসা পুজোয় সাপ মরে না। প্রবীণ চায় আপোষ আলোচনার মাধ্যমে সাবধানে পা ফেলে আস্তে আস্তে এগিয়ে যেতে। নবীনের মতে ভিক্ষায় কোনো দিনও স্বাধীনতা আসে না, আলাপ আলোচনা বা দর কষাকষির মাধ্যমেও নয়। অসহযোগ আন্দোলন করে বড়জোর একটা দখলকারী সরকারকে কিছুটা বিব্রত করা যায়, কিন্তু উচ্ছেদ করা যায় না। তা করতে হলে অসহযোগ আন্দোলনের সঙ্গে সঙ্গে চাই একটা শক্ত আঘাত, চাই সংগ্রাম। মল্লিকা, কথাটা কি মিথ্যে? কি দেখেছি আজ আমরা পৃথিবীর পানে তাকিয়ে? কি দেখেছি সেদিন আমরা প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে? অসহযোগ আন্দোলন তারাও সেদিন করেছিল এবং সে আন্দোলন ছিল আমাদের চাইতে বহুগুণে শ্রেষ্ঠ। আমাদের আন্দোলন ছিল সাধারণ মানুষের আন্দোলন। তার মধ্যে সরকারি কর্মচারী বা রাজপ্রতিনিধির কোনো ভূমিকা ছিল না। কিন্তু বাংলাদেশের বেলায় সে কথা খাটে না। সরকারি বেসরকারি ব্যাংক, বেতার, পুলিশ, বিচারক, সাধারণ মানুষ সবাই সেখানে আন্দোলনে অংশগ্রহণ করেছিল একজোট হয়ে। কিন্তু এত করেও দখলকারী শক্তিকে উচ্ছেদ করা সম্ভব হয়েছিল কি? শেষ পর্যন্ত তরবারির জবাব তরবারি দিয়েই দিতে হয়নি কি? ততদিনে সারা পৃথিবীর লোক বোধ হয় জেনে ফেলেছে সুভাষের এই নতুন অধ্যায়ের কথা। সুভাষ বার্লিনে নেই। সাম্রাজ্যবাদী শক্তির বেড়াজাল ডিঙিয়ে আগের মতোই আবার তিনি অন্তর্ধান করেছেন বার্লিন থেকে। বর্তমানে তিনি জাপানে। চমকে উঠল গোটা পৃথিবী। বিশ্বব্যাপী মহাযুদ্ধ চলছে। এ সময় কি করে এই দীর্ঘ পথ পাড়ি দেওয়া সম্ভব হলো তার পক্ষে? এ যে অবিশ্বাস্য, অকল্পনীয়, অভাবনীয়। ইঙ্গো মার্কিন বাহিনী স্তম্ভিত। লোকটা কি তাহলে সত্যিই জাদু জানে? নইলে কি করে এটা সম্ভব হলো তার পক্ষে? এ যে বিশ্বাস করাও শক্ত। 19 জুন সংবাদ সংস্থার ডোমেই এক এজেন্সির মাধ্যমে সর্বপ্রথম খবরটা প্রকাশিত হলো স্টকহোম থেকে। সুভাষ বসু জাপানে। ব্রিটিশ খুবই সতর্ক দৃষ্টি রেখে চলেছে সুভাষের দিকে। তাদের মতে ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, তবে প্রকাশ্যে তারা কোনো মন্তব্য করেনি এ সম্বন্ধে। স্টকহোম জুন 19 ডোমেইন। দ্য ব্রিটিশ অ্যাটাচ গ্রেট importance to Mr. Subhas Chandra Bose's visit to Japan and keep a close watch on his future course of action, but they have not yet made any comment. একই দিনে সে খবর সমর্থন করা হলো বার্লিন থেকে। হ্যাঁ, সুভাষ বোস টোকিওতে আছেন, খবর সত্য। পরদিন 20 জুন জাপানের বিখ্যাত নিশি নিপ্পন সিম্বুন পত্রিকায় সে খবর স্বীকার করা হলো খোলাখুলিভাবে। হ্যাঁ, সংগ্রামী নায়ক সুভাষ বোস আমাদের এখানেই রয়েছেন। ভারতবর্ষের আসন্ন সংগ্রাম সম্বন্ধে যা প্রধানমন্ত্রী জেনারেল তোজো এবং প্রধান সামরিক নেতৃবৃন্দের সঙ্গে তাঁর আলাপ আলোচনাও হয়েছে বিস্তৃতভাবে। Mr. Subhash Chandra Bose arrived in Japan. Mr. Subhash Chandra Bose, India's independence movement leader and one-time Indian National Congress president,
has come to East Asia after staying in Germany for some time to step up the independence movement with the help of Japan and other countries in the Greater East Asia. He arrived in Tokyo recently and met Premier Tozo on 14 June. Subsequently, he met other military and government leaders to discuss the Indian independence movement. ওদিকে তখন চঞ্চল হয়ে উঠেছে দক্ষিণ পূর্ব এশিয়ার ৩০ লক্ষ ভারতীয় নরনারী। সুভাষ 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 নেতাজি সুভাষ। আজ ২১শে জুন তিনি দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন টোকিও রেডিও থেকে রাত ১০টায়। একই চঞ্চলতা আজাদ হিন্দ ফৌজের বিভিন্ন শিবিরগুলিতে, মোড়ে মোড়ে নতুন লাউডস্পিকার, মোড়ে মোড়ে বিচ্ছিন্ন জওয়ানের দল। আজ আমাদের নেতাজি ভাষণ দেবেন, রাত ১০টা বাজতে আর দেরি নেই। কখন আমরা শুনতে পাবো আমাদের নেতাজির কথা, কখন? আমি সুভাষ বলছি। লক্ষ লক্ষ কণ্ঠে জয়ধ্বনি ওঠে সুভাষ সুভাষ সুভাষ, নেতাজি সুভাষ। ব্রিটিশ সাম্রাজ্যবাদ কোনোদিন তার শ্রেষ্ঠ রত্ন ভারতবর্ষকে স্বেচ্ছায় স্বাধীনতা দেবে এ কথা চিন্তা করাটা নিছক পাগলামি ছাড়া আর কিছুই নয়। তন্ময় হয়ে শোনেন ভোঁসলে, শাহনওয়াজ খান, কিয়ানি, আয়ার সহায়, দেবনাথ দাস প্রমুখ আইএনের এবং ভারতীয় লীগের সদস্যবৃন্দ। শোনেন বাব থাকেন নু প্রমুখ বার্মার জাতীয় নায়কগণ। শোনেন দক্ষিণ পূর্ব এশিয়ার ৩০ লক্ষ নরনারী ও আজাদ হিন্দ ফৌজের বীর সেনানীগণ। শোনে গোটা পৃথিবী। ব্রিটিশ হয়তো এখন ভালো ভালো প্রতিশ্রুতি দেবে, নানাভাবে আপোষ আলোচনা চালাতে চাইবে, কিন্তু আসলে এসব তাদের কালহরণের চেষ্টা ছাড়া আর কিছুই নয়। ভারতবাসী এই ধাপ্পাবাজিতে আর ভুলবে না। আমাদের স্বাধীনতায় আপোষের কোনো স্থান নেই। একমাত্র ব্রিটিশের ভারত ত্যাগের মধ্য দিয়েই আমাদের স্বাধীনতা অর্জন করা সম্ভব। যারা সত্যিই স্বাধীনতা চান তাদের নিজের বুকের রক্ত দিয়েই সে স্বপ্নকে বাস্তবে পরিণত করে তুলতে হবে। স্বদেশবাসী বন্ধুগণ, দেশের ভেতর এবং বাইরে থেকে সর্বশক্তি দিয়ে শত্রুকে এবার আঘাত করুন। ভারতবর্ষ স্বাধীন হবেই এবং অচিরেই হবে। ইন্ডিয়া শ্যাল বি ফ্রি অ্যান্ড বিফোর লং। উল্লাসে মেতে উঠল হাজার আজাদি সৈনিক। সাবাস সাবাস, এই তো মরদকা বাত। হ্যাঁ, আমরাই শেষ আঘাত হানব দুশ্মন ব্রিটিশ রাজকে। জান কবুল। অভিনন্দন জানিয়ে তার বার্তা পাঠালেন বার্মার অবিসম্বাদী নেতা ডক্টর বাম। টোকিও থেকে প্রচারিত বেতার বার্তা বর্মার জনসাধারণ এবং ভারতবাসীদের মধ্যে অভূতপূর্ব উৎসাহের সৃষ্টি করেছে। আসন্ন স্বাধীনতা সংগ্রামে ভারতবাসীর পাশে সব সময়েই আমরা থাকব, কথা দিলাম। আই সিনসিয়ারলি কনগ্রাচুলেট ইউ অন ইউর রিটার্ন টু দ্য ইস্ট। Your first statement, issued in Tokyo, deeply impressed the Indian people here and gave them courage and hope. Both Indian and Burmese people have long awaited this opportunity. The time has come for us to rise. Burma hereby pledges herself to fight on your side in the event of your fight for the national honor and independence. পরদিন ২২শে জুন সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে আবার সুভাষ ভাষণ দিলেন টোকিও রেডিও থেকে। প্রথমে জার্মান জনগণের উদ্দেশ্যে, তারপর ৬টা ৪০ মিনিটে আবার ইতালির জনসাধারণের উদ্দেশ্যে। আসন্ন সংগ্রামে পাশাপাশি আমরা লড়ব শত্রুর বিরুদ্ধে, শত্রুর ক্ষমা নেই। শুনে বুকটা বুঝি কেঁপে উঠল সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসকদের। আশ্চর্য এই লোকটা, দেশে থাকতে এ লোকটা কম জ্বালায়নি মহামান্য সরকার বাহাদুরকে। বলতে গেলে জীবনভরই জ্বালিয়েছে, আজও তার বিরাম নেই। দেশের বাইরে গিয়েও সমানে লোকটা জ্বালিয়ে চলেছে। কোথায় যে এর শেষ কে জানে। কিন্তু এ যে ভয়ঙ্কর কথা, এর চাইতে বার্লিন বরং ভালোই ছিল, কারণ মাঝখানে দূরত্বের ব্যবধান ছিল অনেকটা। কিন্তু এ যে একেবারে ঘরের পাশে, ডাকলেই বুঝি শোনা যায়। কি আছে ওর মনে কে জানে। ২২শে জুন এ সম্বন্ধে বিলেতের বিখ্যাত দি টাইমস অফ লন্ডন পত্রিকায় খোলাখুলিভাবেই বলা হলো, সুভাষ চন্দ্র বোস অ্যাপিয়ার্ড ইন টোকিও। All the newspapers in the country
under Axis powers expect a great deal from his forthcoming activities and claim that the plea he made over the radio from Tokyo was far more effective than any broadcast he made from Berlin. His movement to Tokyo means not only his personal movement but also the fact that the center of the India independence movement has moved from Berlin to Tokyo. Germany and Italy failed to do much to help the Indian independence movement. From now on, they will embark on propaganda emphasizing military aid from Japan. 23 জুন বেলা দুটোয় টোকিওর ইম্পেরিয়াল রুল অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হলো সুভাষকে। উত্তরে সুভাষ ভারতবর্ষ আমার মাতৃভূমি সম্বন্ধে এক মনোজ্ঞ ভাষণ দিলেন শ্রোতাদের উদ্দেশ্যে। দেখতে দেখতে কেটে গেল 40 দিন। আপাতত আলাপ আলোচনা সব শেষ। এবার সুভাষকে যেতে হবে সিঙ্গাপুরে, যেখানে হাজার হাজার আজাদি সৈনিক দিন গুনছে তাঁর পথ চেয়ে। তার আগে 28 জুন সুভাষ টোকিও রেডিও থেকে আবার একটি ভাষণ দিলেন জাপানের জনগণের উদ্দেশ্যে। সুযোগ কখনো বারবার আসে না। এই সুযোগ একবার হারালে আর শতবর্ষের মধ্যেও ফিরে পাওয়া যাবে না। তাই বর্তমান পরিস্থিতিতে আমরা কখনোই নিশ্চেষ্ট হয়ে বসে থাকতে পারি নে। নতুন ভারত তার সমগ্র জনসাধারণের মুক্তির জন্যই লড়াই করবে। সেখানে জাতি বা ধর্মের আলাদা কোনো প্রশ্নই নেই। There is no discriminations because of religions and caste in India today. New India wants freedom for its entire people. সিঙ্গাপুর যাবার ঠিক আগের দিনের কথা। সহসা কীভাবে সুভাষ সেদিন গিয়ে হাজির হলেন জাপ নেতৃবৃন্দের কাছে। সারা মুখে তাঁর দৃঢ় প্রত্যয়ের রেখা, কণ্ঠে এক অবিশ্বাস্য দাবি, আমি স্বাধীন জাতীয় সরকার গঠন করতে চাই। এ আমার প্রথম কথা। মুখে কোনো কথা জোগালো না জাপ কর্তৃপক্ষের। কি আশ্চর্য লোক এই মহামান্য চন্দ্র বোস। বিশ্ব পরিস্থিতি সম্পর্কেই শুধু উনি রীতিমতো ওয়াকিবহাল নন, কূটনীতির দিক থেকেও তাঁর নাগাল পাওয়ার দায়। উত্তরের জন্য এতটুকুও চাপ দিলেন না সুভাষ। যেমন এসেছিলেন তেমনই আবার এক সময় ফিরে গেলেন নিজের গন্তব্য পথে। 16 আনা পেতে হলে ধৈর্য ধরতে হয়, এ সত্য তাঁর অজানা নয়। যা ভাষ্যকার তাৎসো হায়াসিদার ভাষায়, নেতাজি সুভাষ চন্দ্র বোস presented his long cherished plan to establish a provisional government of free India to the Japanese leaders on the last day of his stay in Japan. Japanese side did not immediately respond to the idea, but he showed patience and not pressed them for a reply. I bid P42. Forget not that the greatest curse for a man is to remain a slave. Forget not that the greatest crime is to compromise with injustice and wrong. Remember the eternal law. You must give life if you want to get it. নেতাজি। 2 জুলাই 1943 সাল। অধীর আগ্রহেই প্রহর গুনে চলেছে গোটা সিঙ্গাপুর। হাজার গোপনীয়তা সত্ত্বেও খবরটা কারো আর জানতে বাকি নেই। আজ নেতাজি আসবেন, আমাদের নেতাজি। চলো ভাই সব বিমানবন্দরে। বেলা 11টা। সিঙ্গাপুর বিমানবন্দর তখন রীতিমতো জমজমাট। এসেছেন আজাদিন ফৌজের সেনানায়ক বৃন্দ, এসেছেন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের বিশিষ্ট ব্যক্তিগণ, এসেছেন বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধিবৃন্দ, এসেছেন আরও অনেকেই। লাইন দিয়ে প্রস্তর মূর্তির মতো দাঁড়িয়ে অসংখ্য আজাদি যোদ্ধা। হুঁশিয়ার ভাই সব, দেখো লাইন যেন ভেঙে না যায়। জনসাধারণ অধীর, চঞ্চল। আর কত দেরি ভাই, কখন আসবে নেতাজি, কখন? সহসা কি দেখে জনতা চঞ্চল হয়ে উঠল উচ্ছ্বসিত আনন্দে। ওই যে একটা সাদা ফুটকি দেখা যাচ্ছে দূর আকাশের বুকে, ওই যে উত্তর পূর্ব কোণে। হ্যাঁ, নেতাজি আসছেন, আমাদের নেতাজি। কিছুক্ষণের মধ্যেই 2 ইঞ্জিনযুক্ত বিমানটি নেমে এলো রানওয়ের ওপর। এবার যাত্রীদের নামার পালা। প্রথমেই নেমে এলেন সুভাষ, ঠিক তাঁর পেছনেই একান্ত সচিব আবিদ হাসান। তারপর একে একে মহানায়ক রাসবিহারী বসু, কর্নেল ইয়ামামোতো এবং জাপ জেনারেল মিস্টার সেন্ডা। সঙ্গে সঙ্গে হাজার হাজার কণ্ঠে রব উঠল, নেতাজি নেতাজি নেতাজি, আমাদের নেতাজি আ গয়া।
এবার শুরু হবে আসল লড়াই। শত্রুপক্ষ ব্রিটিশও কিন্তু সুভাষের এই অভূতপূর্ব জনপ্রিয়তার কথা অস্বীকার করতে পারেন মল্লিকা। এ প্রসঙ্গে হিউ টয় কি বলেছেন শোনা যাক। He reached Singapore on July 2nd and received a tumultuous welcome. Soldiers and civilians were ready for him. His personal enthusiasm, his vitality, his authority, and his world view on him the real elegance of Indians in East Asia. The Spring Tiger used toy, P 71-81। দোসরা জুলাই তিনি সুভাষ সিঙ্গাপুরে পৌঁছলেন। তাকে সংবর্ধনা জানাতে শহর ভেঙে লোক এলো। সেনাবাহিনী এবং জনতা সবাই তাঁর প্রতীক্ষায় ছিল। তিনি আসতেই তারা মহা উৎসাহে ভিড় করে সংবর্ধনা জানালো। তাঁর ব্যক্তিগত উৎসাহ, উদ্দীপনা, অফুরন্ত প্রাণশক্তি, স্বাভাবিক নেতৃত্ব এবং বিশ্ব পরিস্থিতির সম্বন্ধে একান্ত নির্ভুল ধারণার জোরে তিনি পূর্ব এশিয়ার ভারতীয়দের অন্তর সত্যিই জয় করে ফেললেন। একে একে সমস্ত বিশিষ্ট ব্যক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হলো সুভাষকে। ইনি মিলিটারি ব্যুরোর ডিরেক্টর ভোঁসলে, ইনি আর্মি কমান্ডারের প্রধান MZ কিয়ানি, আর ইনি হলেন মিলিটারি ব্যুরোর চিফ অব দি স্টাফ শাহনওয়াজ খান। করমর্দন করতে গিয়ে কিসের একটা অনুভূতিতে কেঁপে উঠলেন শাহনওয়াজ খান। আইএনের ভবিষ্যৎ সম্বন্ধে এতদিন কত সংশয়, কত প্রশ্নই না দেখা দিয়েছে তার মনে। আজ একটা প্রবল বর্ষণে সব যেন ধুয়ে মুছে নিশ্চিহ্ন হয়ে গেছে। এ কি অদ্ভুত অনুভূতি। তার নিজের ভাষায়, আই ওয়াজ থ্রিল, আমার সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠল। জীবনে এই আমি তাকে প্রথম দেখলাম। আমি সতৃষ্ণ নয়নে তার গতিবিধি দেখতে লাগলাম। ইতিমধ্যে তার আগমন বার্তা বিদ্যুৎ গতিতে চারিদিকে ছড়িয়ে পড়ল। দলে দলে পুরুষ, নারী ও শিশুরা তাঁকে অভ্যর্থনা জানাতে ছুটে এলো। শ্রদ্ধা ও ভালোবাসার এক বিপুল উচ্ছ্বাসে সবাই অভিভূত হয়ে পড়ল। এক বিরাট জনসমুদ্র, ভারতীয়, চীনা, মালয়বাসী, জাপানি সবাই ঠেলাঠেলি করে এই বিপ্লবী বীরকে একটিবার দেখার জন্য সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল। গৌরব ব্যঞ্জক মূর্তিতে সোজা হয়ে মাথা তুলে স্মিত হাস্যে নেতাজি দাঁড়িয়ে রয়েছেন। যে দেখছে সেই মুগ্ধ হচ্ছে। আমরা তাঁর দিকে চেয়ে চেয়ে ভাবছিলাম, হ্যাঁ, এবার আমাদের উপযুক্ত নেতা পেয়েছি। ইনিই পারবেন আমাদের গন্তব্যস্থানে পৌঁছে দিতে। পরিচয়ের পালা শেষ। এবার সৈনিকদের গার্ড অব অনার প্রদর্শন। সুভাষ অভিভূত। সামনে তাঁর পূর্ণাঙ্গ একটি সেনাবাহিনী। এই তো তিনি চেয়েছিলেন সারা জীবন। এই আনন্দ প্রকাশের বুঝি ভাষা নেই তাঁর। অভিবাদনের উত্তরে সংক্ষিপ্ত ভাষণ দিলেন সুভাষ। The only thing that we have been lacking so far in our fight for independence is an armed force to fight against the British. You patriotic warriors have come forward and provided that armed force. Let us all march forward together, ready to lay down our lives and thus win the freedom of our motherland. Cholo Delhi, A. Das and K.B. Subhash. কেবি সুব্বাই, P 124। ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম চালানোর জন্য এতদিন আমাদের একটি উপযুক্ত সেনাবাহিনীর অভাব ছিল। আপনারা আমাদের সে অভাব পূর্ণ করেছেন। মাতৃভূমির শৃঙ্খল মোচনের জন্য এবার আমাদের সবাইকে চরম আত্মোৎসর্গের মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। উত্তরে তিনবার ধ্বনি দিয়ে সমর্থন জানালো জওয়ানবৃন্দ। নেতাজি জিন্দাবাদ, আমরা প্রস্তুত, যান কবুল। এবার সুভাষকে নিয়ে যাওয়া হলো তার নির্দিষ্ট বাসস্থান সিঙ্গাপুরের গোলাং অঞ্চলে। পেছনে অসংখ্য জনতা, মুখে তাদের সেই একই ধ্বনি, নেতাজি জিন্দাবাদ, আমরা প্রস্তুত, যান কবুল। 4 জুলাই রাসবিহারী সব কিছুর ওর দায়িত্ব তুলে দিলেন সুভাষের হাতে। সিঙ্গাপুরের ক্যাথে বিল্ডিংয়ের চারপাশে সেদিন লোকারণ্য। যেদিকে তাকানো যায় শুধু উৎসব মুখর জনতা। সকাল থেকে আসছে তো আসছেই। সুভাষকে দেখেই অধীর আনন্দে মুখর হয়ে উঠল হাজার হাজার জনতা। নেতাজি জিন্দাবাদ, রাসবিহারী বসু জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। হলের ভেতরে তিল ধারণের বুঝি
স্থান নেই। সবাই উদ্গ্রীব হয়ে আছে বিশেষ একটি মুহূর্তের জন্য। শুরু হলো সভার কাজ। প্রথমে মাল্যদান, তারপর সুগায়িকা মিস সরস্বতীর সুভাষ বন্দনা। সুভাষজি, সুভাষজি, আমরা তোমাকে আমাদের মধ্যে বরণ করি। গানের শেষে যা প্রধানমন্ত্রী জেনারেল তোজোর কর্তৃক প্রেরিত শুভেচ্ছা লিপি পাঠ। শুধু জাপানের পক্ষ থেকে নয়, সমগ্র এশিয়ার পক্ষ থেকে আমি শ্রীযুক্ত সুভাষ বসুকে সাদর অভিনন্দন জানাচ্ছি। বর্তমান পরিস্থিতিতে তাঁর পথই একমাত্র পথ যার ফলে ভারতবর্ষের স্বাধীনতা অর্জন করা সম্ভব হবে। আমি তাঁর সাফল্য কামনা করি। এবার ভাষণ দিলেন মহানায়ক রাসবিহারী। প্রকাশ্য জনসভায় এটাই ছিল তাঁর জীবনের শেষ ভাষণ। বন্ধুগণ, টোকিও যাবার আগে বলেছিলাম আপনাদের জন্য আমি একটি ভালো উপহার নিয়ে আসব। সুভাষকে দেখিয়ে এই আমার সেই উপহার। সুভাষ তারুণ্যের প্রতীক। ভারতবর্ষ বা পৃথিবীর কোথাও তার নতুন করে পরিচয় দেবার মতো কিছু নেই। তার পরিচয় তিনি নিজেই। শুধু সেনাবাহিনী নয়, সেই সঙ্গে ইন্ডিপেন্ডেন্স লীগের সভাপতির দায়িত্ব আজ থেকে আমি তাঁর হাতে তুলে দিলাম। এখন থেকে তিনি তোমাদের নেতা। আমরা সবাই তাঁর আজ্ঞাবাহী সৈনিক মাত্র। গোটা প্রেক্ষাগৃহ নিঃশব্দ, নিশ্চুপ। ধন্য রাসবিহারী। একদিন তিনি কথায় কথায় বলেছিলেন, আমি বৃদ্ধ, অসুস্থ, অনেক বোঝা টেনে টেনে বড় ক্লান্ত হয়ে পড়েছি। সুভাষ এলে তাঁর হাতে সমস্ত দায়িত্ব তুলে দিয়ে আমি ছুটি নেব। আজ তিনি তাঁর সেই প্রতিশ্রুতি রেখেছেন। এ মুহূর্তের তুলনা কোথায়? বন্ধুরা, আশা করছি উপন্যাস পাঠটি ভালো লাগছে। ভালো লাগলে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। এই বইটির পরবর্তী অংশ নিয়ে আবারও হাজির হবে দ্য স্টোরি টেলার অয়ন খুব শীঘ্রই। শৈলেশ দে রচিত আমি সুভাষ বলছি উপন্যাসটি 3টি খণ্ডে প্রকাশিত হয়েছে, যার প্রথম 2টি খণ্ড আমার চ্যানেলেই প্লেলিস্ট আকারে রয়েছে। এখন আমি আপনাদের পড়ে শোনাচ্ছিলাম 3য় খণ্ডের কিছু অংশ। এই অংশটিও পরবর্তীকালে প্লেলিস্ট আকারে, এই পর্ব শেষের পর প্লেলিস্ট আকারে আমার চ্যানেলেই যুক্ত থাকবে এবং পরবর্তী পর্বগুলিও খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থাপন করবার অঙ্গীকার রাখি। ভালো লাগলে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে রাখার আবার অনুরোধ রেখে আজকের পর্বটি এখানেই শেষ করছি। নমস্কার।